আজ আমরা ক্লাস 12-এর তৃতীয় সেমিস্টারের আদরিণী গল্পটি সম্পর্কে আলোচনা করব। আদরিণী গল্পটি লিখেছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। আদরিণী গল্পটি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্পাঞ্জলি গল্পগ্রন্থ থেকে নেওয়া। এই আদরিণী গল্পটি 7টা পরিচ্ছেদে বিভক্ত। আমরা প্রত্যেকটি লাইনের অর্থ সম্পর্কে জানব, কারণ এবারের যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা হচ্ছে এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা। তাই প্রতিটা লাইন ভালো করে না পড়লে বা ভালো করে না বুঝলে উত্তর করতে একটু সমস্যা হবে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে বুঝে নাও। আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায়। প্রথম পরিচ্ছেদ। পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু বিকেলে পান চিবাইতে চিবাইতে, হাতের ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মুক্তারের নিকট আসিয়া বলিলেন, মুখুজ্জেমশাই, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে। শুনছি নাকি ভারী ধুমধাম হবে। বেনারস থেকে বাই আসছে, কলকাতা থেকে খেমটা আসছে। আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? এখানে দুইজন ব্যক্তি নাম পেলাম, পাড়ার নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল কুঞ্জ বিহারী। তারা মেজবাবুর মেয়ের বিয়ের নিমন্ত্রণ পেয়েছে, তাই জয়রাম মুক্তারকে জিজ্ঞাসা করছে সে নিমন্ত্রণ পেয়েছে কিনা। তারা এটাও শুনেছে মেজবাবুর মেয়ে নাকি খুব ধুমধাম করে হবে। সেই সঙ্গে সঙ্গে বেনারস থেকে বাই আসছে এবং কলকাতা থেকে খেমটা আসছে। মোক্তার মহাশয় তাহার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসিয়া হুকা হাতে করিয়া তামাক খাইতেছিলেন। মোক্তার মহাশয় কি করছিলেন? বারান্দায় বেঞ্চিতে বসে হুকা হাতে তামাক খাচ্ছিলেন। আগন্তুকগণের এই প্রশ্ন শুনিয়া হুকাটি নামাইয়া ধরিয়া একটু উত্তেজিত স্বরে বলিলেন, কি রকম? এখানে আগন্তুক বলতে পাড়ার নগেন ডাক্তার এবং উকিল কুঞ্জ বিহারী বাবুকে বোঝানো হয়েছে। আমি নিমন্ত্রণ পাবো না কি রকম জানো? আমি আজ 20 বছর ধরে তাদের এস্টেটের বাধা মুক্তার, আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে? এইটা কি সম্ভব মনে করো? অর্থাৎ জয়রাম মুক্তার মহাশয় 20 বছর ধরে তাদের মুক্তার হিসাবে কাজ করে, তাই জয়রাম মুক্তারকে বাদ দিয়ে তারা নিমন্ত্রণ করবে না। জয়রাম মুখোপাধ্যায়কে ইহারা বেশ চিনিতেন, সকলেই চিনে। অতি অল্প কারণে তাহার তীব্র অভিমান উপস্থিত হয়, অথচ হৃদয়খানি স্নেহে বন্ধু বাৎসল্যে কুসুমের মতো কোমল। ইহা যে তাহার সঙ্গে কিছুদিন ব্যবহার করিয়াছে সেই জানিয়াছে। অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায় স্নেহপরায়ণ এবং বন্ধু বাৎসল্য পরায়ণ। যে জয়রাম মুক্তারের সঙ্গে মিশেছে সেই জানে। উকিলবাবু তাড়াতাড়ি বলিলেন, না না, সে কথা নয়, সে কথা নয়। আপনি রাগ করলেন মুখুজ্জেমশাই, আমরা কি সেভাবে বলেছি? এ জেলার মধ্যে এমন কি বিষয় লোক আছে যে আপনার কাছে উপকৃত নয়, আপনার খাতির না করে? আমাদের জিজ্ঞাসা করবার তাৎপর্য এই ছিল যে আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি? মুখোপাধ্যায় নরম হইলেন, বলিলেন, ভাইয়েরা বসো, বলিয়া সম্মুখস্থ আর একখানি বেঞ্চ দেখাইয়া দিলেন। উভয়ে উপবেশন করিলে বলিলেন, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। সোম মঙ্গল দুটো দিন কাছারি কামাই হয়, সোমবার আর মঙ্গলবার কাছারি কামাই হয়। যদি সেখানে জয়রাম মুখোপাধ্যায় নিমন্ত্রণ রক্ষা করতে যাই তাহলে দুদিন কামাই হবে, অথচ না গেলে
তারা ভারী মনে দুঃখিত হবে। তোমরা যাচ্ছ? নগেন্দ্রবাবু বলিলেন, যাবার তো খুবই ইচ্ছে, কিন্তু অত দূর যাওয়া তো সোজা নয়। ঘোড়ার গাড়ির পথ নেই। গরুর গাড়ি করে যেতে হলে যেতে দুদিন, আসতে দুদিন। পালকি করে যাওয়া, সেও জোগাড় হওয়া মুশকিল। আমরা দুজনে তাই পরামর্শ করলাম, যাই মুখুজ্জে মশাইকে গিয়ে জিজ্ঞাসা করি। তিনি যদি যান, নিশ্চয়ই রাজবাড়ি থেকে একটা হাতি টাতি আনিয়ে নেবেন এখন। আমরা দুজনেও তার সঙ্গে সেই হাতিতে দিব্যি আরামে যেতে পারবো। মোক্তার মহাশয় স্মিত মুখে বলিলেন, এই কথা? তার জন্য আর ভাবনা কি ভাই? মহারাজ নরেশচন্দ্র তো আমার আজকের মক্কেল নন। ওর বাপের আমল থেকে আমি ওদের মোক্তার। আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি। সন্ধে নাগাদ হাতি এসে যাবে এখন। জয়রাম মুখোপাধ্যায় নগেনবাবুদের কথা শোনার পরে তাদেরকে আশ্বস্ত করেন যে তিনি নরেশচন্দ্র মহারাজের কাছে অনেক দিন ধরে কাজ করেন তাদের মোক্তার হিসাবে। তাই তিনি তাকে চিঠি লিখে পাঠাবেন, আর সন্ধ্যের মধ্যেই হাতি এসে যাবে। কুঞ্জবাবু বলিলেন, দেখলে হে ডাক্তার, আমি তো বলেইছিলাম, অত ভাবছো কেন? মুখুজ্জে মশাইয়ের কাছে গেলেই একটা উপায় হয়ে যাবে। তা মুখুজ্জে মশাই, আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, না গেলে ছাড়ছি নে। যাবো বই কি ভাইয়া, আমিও যাব। তবে আমার তো ভাই খেমটা শোনবার বয়স নেই। তোমরা শুনো, আমি মাথায় এক পগ্গ বেঁধে একটি থেলো হুকো হাতে করে লোকজনে অভ্যর্থনা করব। কে খেলে না খেলে দেখব, তদারক করে বেড়াবো। আর তোমরা বসে শুনবে, পেয়ালা মুজে ভর দে, কেমন? বলিয়া মুখোপাধ্যায় মহাশয় হা হা করিয়া হাসিতে লাগিলেন। এখানে খেমটা এবং বাই বলতে এখানে বাইজি নাচ, সেই নাচকে এখানে বোঝানো হচ্ছে। দ্বিতীয় পরিচ্ছেদ। পরদিন রবিবার। এদিন প্রভাতে আহ্নিক পূজাটা মুখুজ্জে মহাশয় একটু ঘটা করিয়াই করিতেন। বেলা 9টার সময় পূজা সমাপন করিয়া জল যোগান্তে বৈঠকখানায় আসিয়া বসিলেন। অনেকগুলি মক্কেল উপস্থিত ছিল। তাহাদের সহিত কথাবার্তা কহিতে লাগিলেন। হঠাৎ সেই হাতির কথা মনে পড়িয়া গেল। তখন কাগজ কলম লইয়া চশমাটি পরিয়া প্রবাল প্রতাপান্বিত শ্রীল শ্রীমন মহারাজ শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী বাহাদুর আশ্রিত জন প্রতিপালকেশু পাঠ লিখিয়া 2-3 দিনের জন্য একটি সুশীল ও সুবোধ হস্তি প্রার্থনা করিয়া পত্র লিখিলেন। হস্তি শব্দের অর্থ হল হাতি। পূর্বেও আবশ্যক হইলে তিনি কতবার এইরূপে মহারাজের হস্তি আনাইয়া লইয়াছেন। একজন ভৃত্যকে ডাকিয়া পত্রখানি লইয়া যাইতে আজ্ঞা দিয়া মোক্তার মহাশয় আবার মক্কেলগণের সহিত কথোপকথনে প্রবৃত্ত হইলেন। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন 50 পার হইয়াছে, মানে 50 বছর পার হয়েছে। মানুষটি লম্বা ছাদের, রংটি আর একটু পরিষ্কার হইলেই গৌরবর্ণ বলা যাইতে পারিত। গোপগুলি মোটা মোটা, কাঁচাই পাকাই মিশ্রিত। মাথার সম্মুখভাগে টাক আছে। চক্ষু দুইটি বড় বড়, ভাসা ভাসা। তাহার হৃদয়ের কোমলতা যেন হৃদয় ছাপাইয়া এই চক্ষু দুইটি দিয়া উছলিয়া পড়িতেছে। আমরা দেখলাম জয়রাম মুখোপাধ্যায়ের চেহারার বর্ণনা। তার গোপগুলি মোটা মোটা, কাঁচা পাকায় মিশ্রিত, সামনের দিকে টাক আছে, চোখ দুটি বড় বড়, ভাসা ভাসা, তার হৃদয়টা ছিল কোমল, ইত্যাদি। ইহার আদিবাস যশোর জেলায়। এখানে যখন প্রথম মোক্তারি করিতে আসেন, তখন এদিকে রেল খোলে নাই। পদ্মা পার হইয়া কতক নৌকা পথে, কতক গরুর গাড়িতে,
কতক পদব্রজে আসিতে হইয়াছিল। আমরা দেখলাম জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস যশোর জেলায়। এখানে তিনি যখন প্রথম মোক্তারি করতে আসেন, তখন রেল লাইনের ব্যবস্থা ছিল না। তাকে পদ্মা পার করে নৌকা পথে, গরুর গাড়িতে এবং হেঁটে আসতে হয়েছিল। সঙ্গে কেবলমাত্র একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি ছিল। তাহলে দেখো, আমরা জয়রাম মুখোপাধ্যায়ের কাছে তাহলে দেখো যশোর জেলা থেকে যখন তিনি ভারতে আসেন, তখন তার কাছে কি ছিল? ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি। সহায় সম্পত্তি কিছুই ছিল না। মাসিক 13 একটি বাসা ভাড়া লইয়া নিজ হাতে রাঁধিয়া খাইয়া মোক্তারি ব্যবসায় আরম্ভ করিয়া দেন। জয়রাম মুখোপাধ্যায় মাসে 13 একটি বাসা ভাড়া নিয়েছিলেন এবং নিজে হাতে রান্না করে, খাওয়া দাওয়া করে ব্যবসা আরম্ভ করেন। এখন সেই জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা বানিয়েছেন, বাগান করিয়াছেন, পুকুর কিনিয়াছেন, অনেকগুলি কোম্পানির কাগজও কিনিয়াছেন। যে সময়ের কথা বলিতেছি, তখন এ জেলায় ইংরাজিওয়ালা মুক্তারের আবির্ভাব হইয়াছে বটে, কিন্তু জয়রাম মুখুজ্জকে তাহারা কেহই হটাইতে পারে নাই। তখনও ইনি এ জেলার প্রধান মুক্তার বলিয়া গণ্য। তাহলে আমরা দেখলাম জয়রাম মুখোপাধ্যায় যখন এই ভারতে আসেন, তখন একেবারেই সহায় সম্বলহীন ছিলেন। দীর্ঘ পরিশ্রম করার পর ধন সম্পদের অধিকারী হন, পাকা দালান কোঠা করেন, বাগান করেছেন, পুকুর কিনেছেন এবং সেই সঙ্গে কোম্পানির কাগজও কিনেছেন। মুখোপাধ্যায়ের মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ হইলেও মেজাজটা কিছু রুক্ষ। যৌবনকালে ইনি রীতিমতো বদরাগী ছিলেন। এখন রক্ত অনেকটা ঠান্ডা হইয়া আসিয়াছে। সেকালে হাকিমারা একটু অবিচার অত্যাচার করিলেই মুখুজ্জ মহাশয় রাগিয়া চেঁচাইয়া অনর্থপাত করিয়া তুলিতেন। একদিন এজলাসে এক ডেপুটির সহিত ইহার বিলক্ষণ বচসা হইয়া যায়। বচসা শব্দের অর্থ তর্ক বিতর্ক। একদিন এক ডেপুটির সঙ্গে জয়রাম মুখোপাধ্যায়ের তর্ক বিতর্ক হয়। বিকালে বাড়ি আসিয়া দেখিলেন তার মঙ্গলে গায়ে একটি এড়ে বাছুর প্রসব করিয়াছে। জয়রাম মুখোপাধ্যায়ের গায়ের নাম কি? মঙ্গলা। সে কি বাছুর প্রসব করেছে? এড়ে বাছুর। তখন আদর করিয়া উক্ত ডেপুটি বাবুর নামে বাছুরটির নামকরণ করিলেন। জয়রাম মুখোপাধ্যায় তার মঙ্গলা গায়ের যে এড়ে বাছুরটি হয়েছিল তার নাম কি করণ করেছিল? ডেপুটি বাবুর নামে নামকরণ করেছিল। ডেপুটি বাবু পরস্পরাই ক্রমে একথা শুনিয়াছিলেন এবং বলা বাহুল্য নিতান্ত প্রীতি লাভ করেন নাই। আর একবার এক ডেপুটির সম্মুখে মুখুজ্জা মহাশয় আইনের তর্ক করিতেছিলেন, কিন্তু হাকিম কিছুতেই ইহার কথায় সাই দিতেছিলেন না। অবশেষে রাগের মাথায় জয়রাম বলিয়া বসিলেন, আমার স্ত্রীর যতটুকু আইনি জ্ঞান আছে হুজুরে তাও নেই দেখছি। সেদিন আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের 5 টাকা জরিমানা হইয়াছিল। অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায় হাকিম সম্পর্কে খারাপ মন্তব্য করায় তাকে 5 টাকা জরিমানা দিতে হয়। এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্ট অবধি লড়িয়াছিলেন। সর্বশুদ্ধ 1700 টাকা ব্যয় করিয়া এই 5টা টাকা জরিমানা হুকুম রহিত করিয়াছিলেন। তিনি এই 5 টাকা না দেওয়ার জন্য হাইকোর্ট পর্যন্ত লড়েছিলেন। শেষ পর্যন্ত 1700 টাকা ব্যয় করতে হয়েছিল এই 5 টাকা জরিমানা না দেওয়ার জন্য। মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করিতেন, তেমনি তাহার ব্যয়ও যথেষ্ট ছিল। তিনি অকাতরে অন্নদান করিতেন। অত্যাচারিত, উৎপীড়িত
গরিব লোকেদের মোকদ্দমা তিনি কত সময় বিনা ফিসে, এমনকি নিজে অর্থব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়াছেন। প্রতি রবিবার অপরাহ্নকালে পাড়ার যুবক বৃদ্ধগণ মোক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা খেলিয়া থাকেন। অদ্যও সেইরূপে অনেকে আগমন করিয়াছেন। অদ্যও শব্দের অর্থ আজকেও। পূর্বোক্ত ডাক্তারবাবু ও উকিল বাবুও আছেন। পূর্বোক্ত ডাক্তারবাবু বলতে নগেন ডাক্তার, পাড়ার নগেন ডাক্তার, এবং উকিলবাবু বলতে কুঞ্জ বিহারী বাবুর কথা বলা হয়েছে। হাতিকে বাঁধিবার জন্য বাগানে খানিকটা স্থান পরিষ্কৃত করা হইতেছে। হাতি রাত্রে খাইবে বলিয়া বড় বড় পাতাশুদ্ধ কয়েকটা কলা গাছ ও অন্যান্য বৃক্ষে ডাল কাটাইয়া রাখা হইতেছে। মুক্তার মহাশয় সে সমস্ত তদারক করিতেছেন। মাঝে মাঝে বৈঠকখানায় আসিয়া কোনো ব্রাহ্মণের হাত হইতে হুকাটি লইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া দুই চারি টান দিয়া আবার বাহির হইয়া যাইতেছেন। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশা খেলা দেখিতেছিলেন। এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিয়া বলিল, হাতি পাওয়া গেল না। কুঞ্জবাবু নিরাশ হইয়া বলিয়া উঠিলেন, পাওয়া গেল না? নগেন্দ্রবাবু বলিলেন, তাই তো, সব মাটি। মোক্তার মশাই বলিলেন, কেন রে, হাতি পাওয়া গেল না কেন? চিঠির জবাব এনেছিস? ভৃত্য বলিল, আজ্ঞে না। দেওয়ানজিকে গিয়ে চিঠি দিলাম। তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন। খানিক বাদে ফিরে এসে বললেন, বিয়ের নেমন্তন্ন হয়েছে, তার জন্য হাতি কেন? গরুর গাড়িতে আসতে বলো। অর্থাৎ আমরা কি দেখলাম? জয়রাম মুখোপাধ্যায় নরেশচন্দ্র মহাশয়ের কাছে হাতি নেওয়ার জন্য এক ভৃত্যকে দিয়ে পত্র পাঠান। সেই ভৃত্য দেওয়ানজিকে গিয়ে চিঠিটা দেন এবং তিনি মহারাজের কাছে গিয়ে সেখান থেকে ফিরে এসে বলেন, মহারাজ জয়রাম মুখোপাধ্যায়কে গরুর গাড়িতে করে আসতে বলেছে। এই কথা শুনিবা মাত্র জয়রাম ক্ষোভে লজ্জায় রোষে যেন একেবারে ক্ষিপ্তপ্রায় হইয়া উঠিলেন। এই কথা শোনার পরে জয়রাম রাগে লজ্জায় একেবারে ক্ষিপ্তপ্রায় হয়ে ওঠেন। তার হাত পা ঠকঠক করিয়া কাঁপিতে লাগিল। দুই চক্ষু দিয়া রক্ত ফাটিয়া পড়িতে লাগিল। মুখমণ্ডলের শিরা উপশিরাগুলি স্ফীত হইয়া উঠিল। কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগিলেন, হাতি দিলে না, হাতি দিলে না। অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায়ের যেন ভীষণ অভিমান হয়েছে। সমবেত ভদ্রলোকগণ ক্রীড়া বন্ধ করিয়া হাত গুটাইয়া বসিলেন। কেহ কেহ বলিলেন, তার আর কি করবেন মুখুজ্জে মশাই, পরের জিনিস জোর তো নেই। একখানা ভালো দেখে গরুর গাড়ি ভাড়া করে নিয়ে রাত্রি 10টা-11টার সময় বেরিয়ে পড়ুন। ঠিক সময়ে পৌঁছে যাবেন। ওই ইমামতি শেখ একজোড়া নতুন বলদ কিনে এনেছে, খুব দ্রুত যাই। নতুন বলদ কে কিনে এনেছে? ইমামতি শেখ। এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নেবে। এমসিকিউ প্রশ্নের জন্য প্রতিটা লাইন ভালো করে পড়তে হবে। জয়রাম বক্তার দিকে দৃষ্টিমাত্র না করিয়া বলিলেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না। যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এই বিবাহে আমার যাওয়াই হবে না। অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায় একজন জেদি মানুষ। তিনি যদি বিবাহে যান তবে হাতিতে করেই যাবেন, নচেত নয়। তৃতীয় পরিচ্ছেদ। শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। শহরেতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হাতি ছিল। সেই রাত্রেই জয়রাম তত্ত্বত স্থানে লোক পাঠাইয়া দিলেন। সেই রাতে জয়রাম সেই সব স্থানে লোক পাঠিয়ে দিলেন। যদি কেহ হস্তি বিক্রয় করে তবে কিনিবেন। রাত্রি 2 প্রহরের সময় একজন ফিরিয়া আসিয়া বলিল, বীরপুরে উমাচরণ লাহিড়ী
এর একটি মাদি হাতি আছে, এখনো বাচ্চা। বীরপুরের উমাচরণ লাহিড়ীর একটি মাদি হাতি আছে, সেটা এখনো বাচ্চা। বিক্রি করবে, কিন্তু বিস্তর দাম চাই। বিস্তর শব্দের অর্থ প্রচুর। কত? 2,000 টাকা। খুব বাচ্চা? না, সবারই নিতে পারবে। কুছ পরোয়া নেই, তাই কিনবো। এখনই তুমি যাও, কাল সকালেই যেন হাতি আসে। লাহারি মশাইকে আমার নমস্কার জানিয়ে বলো, হাতির সঙ্গে যেন কোনো বিশ্বাসী কর্মচারী পাঠিয়ে দেন, হাতি দিয়ে টাকা নিয়ে যাবে। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল। তাহার নাম আদরিণী, এই গল্পের মূল চরিত্র। লাহিড়ী মহাশয়ের কর্মচারী রীতিমতো স্ট্যাম্প কাগজে রসিদ লিখিয়া দিয়া 2,000 টাকা লইয়া প্রস্থান করিল। বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। দুই একজন অশিষ্ট বালক সুর করিয়া বলিতে লাগিল, হাতি তোর গোদা পায়ে নাতি। বাড়ির বালকেরা ইহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল এবং অপমান করিয়া তাহাদিকে বহিষ্কৃত করিয়া দিল। বাড়িতে হাতি আসার সঙ্গে সঙ্গে সমস্ত বালক বালিকারা বৈঠকখানে এসে ভিড় করে এবং তাদের মধ্যে দু একজন বালক সুর করে বলে, হাতি তোর গোদা পায়ে নাতি। এই সব কথাই বাড়ির বালকেরা রেগে যায় এবং তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়। হস্তিনী গিয়া অন্তঃপুরদ্বারের নিকট দাঁড়াইল। মুখুজ্জা মহাশয় বিপত্নীক, অর্থাৎ মুখুজ্জা মহাশয়ের স্ত্রী নেই, মারা গেছে। তার জ্যেষ্ঠা পুত্রবধূ একটি ঘটিতে জল লইয়া সভয় পদক্ষেপে বাহির হইয়া আসিলেন। কম্পিত হস্তে তার পদ চতুষ্টয়ে সেই জল একটু একটু ঢালিয়া দিলেন। মাহুতের ইঙ্গিত অনুসারে আদরিণী তখন জানু পাতিয়া বসিল। বড়বধূ তৈল ও সিন্দুরে তাহার ললাট রাঙা করিয়া দিলেন। ঘন ঘন শঙ্খধ্বনি হইতে লাগিল। আবার দাঁড়াইয়া উঠিলে একটা ধামাই ভরিয়া আলো, চাল, কলা ও অন্যান্য মঙ্গলদ্রব্য তার সম্মুখে রক্ষিত হইল। সুর দিয়া তুলিয়া তুলিয়া কতক সে খাইল, অধিকাংশ ছিটাইয়া দিল। এইরূপে বরণ সম্পন্ন হইলে রাজহস্তির জন্য সংগৃহীত সেই কদলী কাণ্ড ও বৃক্ষ শাখা আদরিণী ভোজন করিতে লাগিল। আমরা কি দেখলাম? আমরা দেখলাম জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে আদরিণী নামের হাতিটি এসেছে এবং তাকে বরণ করে নেবার জন্য তার বড় পুত্রবধূ একটি ঘটিতে জল নিয়ে বাহিরে আসেন এবং কাঁপা কাঁপা হাতে সেই হাতিটার চার পায়ে জল ঢেলে দেন। মাহুতের কথা মতো আদরিণী তখন জানু পাতিয়া বসে। তারপর জয়রাম মুখোপাধ্যায়ের বড় বধূ তেল এবং সিন্দুরে তার ললাট অর্থাৎ কপাল রাঙা করে দেয়। শঙ্খধ্বনি হয়। তারপর আদরিণী সুর দিয়ে কিছু আলো, চাল, কলা এবং মঙ্গলদ্রব্য খায় এবং অধিকাংশ নষ্ট করে। এইভাবে বরণ সম্পন্ন হলে হাতিটি কদলী কাণ্ড অর্থাৎ কলা গাছের কাণ্ড এবং বৃক্ষ শাখা অর্থাৎ গাছের ডাল, গাছের পাতা ভোজন করতে থাকে। নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালেই মহারাজ নরেশচন্দ্রের সহিত মুখোপাধ্যায়ের মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন। বলা বাহুল্য, হস্তিপৃষ্ঠে আহরণ করিয়াই গেলেন। মহারাজের দ্বিতল বৈঠকখানা নিম্নে বিস্তৃত প্রাঙ্গণ। প্রাঙ্গণ শব্দের অর্থ হল উঠান, আঙিনা। প্রাঙ্গণে অপর প্রান্তে হস্তি প্রবেশের সিংহদ্বার। বৈঠকখানায় বসিয়া
সমস্ত প্রাঙ্গণ ও সিংহদ্বারের বাহিরেরও অনেক দূর অবধি মহারাজের দৃষ্টিগোচর হইয়া থাকে। মহারাজ বৈঠকখানায় বসে থেকে সমস্ত উঠান এবং সিংহদ্বারের বাইরের দিকে বাইরের দিকেও দৃষ্টি গোচর হয়, অর্থাৎ দেখতে পাই। রাজ সমীপে উপনীত হইলে মুখোপাধ্যায় মহাশয় তাহাকে আশীর্বাদ করিয়া আসন গ্রহণ করিলেন। মোকদ্দমা ও বিষয় সংক্রান্ত দুই চারি কথার পর মহারাজ জিজ্ঞাসা করিলেন, মুখুজ্জেমশাই, ও হাতিটা কার? মুখুজ্জেমশাই বিনীতভাবে বলিলেন, আগে হুজুর, বাহাদুরেরই হাতি। জয়রাম মুখোপাধ্যায় বিনীতভাবে বলেন, হাতিটা আপনারই হাতি। মহারাজ বিস্মিত হইয়া বলিলেন, আমার হাতি? কই, ও হাতি তো কোনোদিন আমি দেখিনি, কোথা থেকে এলো? মহারাজ কিন্তু এই কথা শোনার পরে অবাক হয়ে যায় এবং সে বলে, কই হাতি আমি তো কোনোদিন দেখিনি। আগে বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে কিনেছি। জয়রাম মুখোপাধ্যায় বলে, বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে হাতিটা কিনেছেন। অধিকতর বিস্মিত হইয়া রাজা বললেন, আপনি কিনেছেন? আজ্ঞে হ্যাঁ। তবে বললেন আমার হাতি। তাই নরেশচন্দ্র মহারাজ জয়রাম মুখোপাধ্যায়কে বলেন, তবে বললেন কেন এটা আমার হাতি? বিনয় কিংবা শ্লেষ সূচক ঠিক বোঝা গেল না। এটা তিনি বিনয়ের বশে বললেন না শ্লেষ ব্যঙ্গাত্মক হয়ে বললেন, এটা বোঝা গেল না। একটু মৃদুহাস্য করিয়া জয়রাম বলিলেন, যখন হুজুর বাহাদুরেরই দ্বারাই প্রতিপালন হচ্ছি আমি যখন আপনার, তখন ও হাতি আপনার বই আর কার? জয়রাম মুখোপাধ্যায় যুক্তি দেখান, তিনি যখন হুজুরের কাছেই লালিত পালিত হচ্ছেন, তখন ওই হাতিটা তারই। সন্ধ্যার পর গৃহে ফিরিয়া বৈঠকখানে বসিয়া সমবেত বন্ধু মণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিবৃত করিলেন। হৃদয় হইতে সমস্ত ক্ষোভ ও লজ্জা আজ তাহার মুছিয়া গেল। কয়েকদিন পরে আজ তাহার সুনিদ্রা হইল। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো